আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ। এরপর জানাবো লোহিত সাগরে নতুন চমক দেখাবে ইয়েমেনের হাউসিরা। আরও জানাবো রমজানের শুরু থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা বাইডেনের। এদিকে যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না পাকিস্তান। সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আরও জানাবো নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব। এবং সর্বশেষে জানিয়ে দিব সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ চীনের পাকিস্তানগামী জাহাজ জব্দ করল ভারত। ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উল্লেখ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল ইসরায়েলের মার্শ সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত কাফর সোবা পাহাড়ের রোয়াইশাত আল আলম আউট পোস্টেও গোলাবর্ষণ করে, যার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আল মিনারা সামরিক স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী সেনাদের একটি দল মায়ান বারুস কিতবোজের কাছে হিজবুল্লাহর ড্রোন হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি রামিম সামরিক ঘাঁটির কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। লোহিত সাগরে নতুন চমক দেখাবে হাউসিরা। লোহিত সাগরে অভিযানে নতুন সামরিক চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন হাউসি নেতা আব্দুল মালেক আল হাউসি। গত টেলিভিশনে বক্তৃতায় ওই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাউসি নেতা বলেছেন, আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে, আমরা আরও অগ্রসর হব। আমরা সেখানে এমন বিষয় হাজির করব যা দেখে আমাদের শত্রুরা যার পনর বিস্মিত হবে। তিনি আরও বলেছেন, আমরা এ পর্যন্ত 54টি জাহাজকে লোহিত সাগরে লক্ষ্যবস্তু বানিয়েছি। এর জন্য আমরা 384টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছি। মার্কিন ও ব্রিটিশ হামলা সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন আমাদের ঘাঁটিতে যে হামলা চালিয়েছে এতে আমাদের সামরিক সক্ষমতার কোনোই প্রভাব পড়েনি। তাদের বিবৃতি আমাদের সক্ষমতাকে ধ্বংস করতে পারবে না, এমনকি সেটি আমাদের সক্ষমতাকে কোনো প্রভাবই ফেলবে না। গত নভেম্বরে লোহিত সাগরে হামলা শুরু করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিরা। তারা সেখানে ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সমর্থিত ইসরায়েল নতুন আরেকটি যুদ্ধের মুখোমুখি হয়। হাউসি সম্প্রদায় জানিয়েছে, যেদিন গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ হবে সেদিন ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ শেষ হবে। উল্লেখ্য, লোহিত সাগরে হাউসিদের আক্রমণে বিশ্বব্যাপী শিপিং ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে শিপিং কোম্পানিগুলো দীর্ঘ ও ব্যয়বহুল ভিন্ন পথে রোড করতে বাধ্য হচ্ছে। এতে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আরও বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রমজানের শুরু থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের আশা বাইডেনের। আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আশা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলার মধ্যে এমন আশাবাদ জানালেন বাইডেন। আর কয়েকদিন পরেই রমজান মাস শুরু হতে যাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের তীব্রতা কমাতে সহযোগিতা করার জন্য বাইডেনের ওপর চাপ ক্রমাগত জোরদার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, রমজান মাস শুরু হওয়ার আগে যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কিনা। জবাবে তিনি বলেন, আমি তেমনটাই আশা করছি। আমরা এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী রমজান মাসের শুরু থেকে সব সামরিক কার্যক্রম 40 দিনের জন্য
বন্ধ থাকবে। এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি সূত্রের কাছ থেকে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানতে পেরেছে। প্রস্তাবের প্রতি 10 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তির বিনিময়ে একজন করে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া সংক্রান্ত চুক্তির কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্দেশ মানবে না পাকিস্তান। সোমবার পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে, তাই বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই আহ্বানের থোড়াই কেয়ার করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাইরের দেশের হুকুমের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতা জাহারা বালোচ বলেন, পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, অন্য কোনো দেশ পাকিস্তানকে নির্দেশ দিতে পারে না। 8 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জেরে জাহারা আরব বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নিজস্ব সার্বভৌম অধিকারের বিশ্বাস করে পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন, নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির যে কোনো দাবি পাকিস্তানের নিজস্ব আইন ও পদ্ধতি অনুসারে নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে তদন্ত করা উচিত। এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সোমবার শপথ পড়াবেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। তিনি ওই দিন দুপুর 2টায় আইওয়ানের সদরে শপথ গ্রহণ করবেন। উচ্চপদস্থ সূত্র গতকাল দ্য নিউজকে জানিয়েছে, রাষ্ট্রপতি আরিফ আলভি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াতে সম্মতি দিয়েছেন। শপথ গ্রহণের পর শাহবাজ শরীফ হবেন দেশের 33তম প্রধানমন্ত্রী। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সুপ্রিমো নওয়াজ শরীফ, সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মোরাত আলী শাহ, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এবং 4টি প্রাদেশিক গভর্নরও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রবিবার তথা আজ প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইরানি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরুদ্ধে শক্ত জবাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 12শ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধীদের আবারও চরমভাবে হতাশা করেছে। ইরানি জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য শত্রুরা নানা ধরনের প্রচার প্রোপাগান্ডা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 12শ জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন গতকাল ইরানের জনগণের ব্যাপক মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ইরান জুড়ে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় নির্বাচন। 16 ঘন্টা পর অতিরিক্ত কিছু সময় বাড়িয়ে রাত 12টা শেষ হয়েছে। নির্বাচনে কিছুদিন আগে যেমনটি ইরানের আগের নির্বাচনের মতো হয়ে থাকে, আমেরিকার কর্মকর্তারা হস্তক্ষেপবাদী বিবৃতিতে দাবি করেছিলেন যে ইরানি নির্বাচন যেহেতু একটি প্রদর্শনী মাত্র, দেশটির জনগণ নির্বাচনকে স্বাগত জানাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ইরানি বিষয়ে দেশটির বিশেষ দূতসহ আমেরিকার কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে ইরানের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ইরানের নির্বাচনে একদিন আগে বৃহস্পতিবার দাবি করেছেন, আমাদের মতো বিপুল সংখ্যক ইরানি জনগণ আশা করে না যে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম সহ পাকিস্তানগামী জাহাজ জব্দ করেছে ভারত। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করেছে সন্দেহে মুম্বাইয়ের নাভাব সেভা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ জব্দ করেছে ভারত। চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানের যাওয়ার পথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোই ওই জাহাজ আটক করেছে। শনিবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাদ্দে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় শুল্ক কর্মকর্তারা গত 23 জানুয়ারি করাচি যাওয়ার পথে মুম্বাইয়ের নাভাব সেভা বন্দরে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ CMA-CGM আত্মিলা জব্দ করেছে। পরে জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে। সময় ইতালীয় এক কোম্পানি তৈরি করা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল যন্ত্রসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।